হেডিং দাও রিয়াকশন উইথ অক্সিজেন, অক্সিজেনের সাথে বিক্রিয়া। ঠিক আছে, লেখো many oxide are formed but most of them are unstable. আনস্টেবল। ওকে, কি দেখা গেছে দেখো, অক্সিজেনের সাথে যদি রিয়াক্ট করে গ্রুপ 17 এলিমেন্ট, তাহলে কি তৈরি করে? বলো অক্সাইড তৈরি করবে। অক্সিজেনের সাথে রিয়াকশন করে যে মলিকিউলস তৈরি হয় তাকে অক্সাইড বলা হয়। যদি অক্সাইড ফর্মেশন করে, তো কি দেখা গেছে যে হ্যালোজেনের অক্সাইড তৈরি করে অনেক, কিন্তু সেগুলো সব ম্যাক্সিমামই কি হয় বলো, আনস্টেবল, দুস্থিত প্রকৃতির। ঠিক আছে, যে অক্সিজেনের অনেক অক্সাইড পাওয়া যায়, কিন্তু সেগুলি দুস্থিত প্রকৃতির। ঠিক আছে, নেক্সট কি কি দেখা গেছে দেখো। দেখো ফ্লুরিন ফর্মস, ফ্লুরিন ফর্মস OF2 and O2F2। ফ্লুরিনের কি দেখা গেছে বলো, দুখানা অক্সাইড পাওয়া গেছে, যেটা কিনা OF2 মোনো অক্সিজেন ডাইফ্লুরাইড। OF2 মানে মোনো অক্সিজেন ডাইফ্লুরাইড, আর O2F2 মানে ডাই অক্সিজেন ডাইফ্লুরাইড। ঠিক আছে, ডাই অক্সিজেন ডাইফ্লুরাইডের মধ্যে পারঅক্সাইড লিঙ্কেজ রয়েছে, স্ট্রাকচার হবে F বন্ড O বন্ড O বন্ড F। ঠিক আছে, এই যে এখানে কি দেখা যাচ্ছে, পারঅক্সাইড বন্ড প্রেজেন্ট রয়েছে। ঠিক আছে, তো কি দেখা গেছে বলো, যে হ্যালোজেনের সাথে রিয়াকশনে, অক্সিজেনের রিয়াকশনে অক্সাইড তৈরি হয়, কিন্তু অনেক অক্সাইড পাওয়া যায় রিয়াকশন করালে, কিন্তু সেগুলো স্টেবল হয় না। ঠিক আছে, যার জন্য স্টেবল এখানে এই যে ফ্লুরিন দেখা গেছে, ফ্লুরিনের দুখানা অক্সাইড পাওয়া যায় স্টেবল, যেটা কিনা স্টেবল অ্যাট, এখানে দেখো স্টেবল অ্যাট 298 কেলভিন। ঠিক আছে, 298 কেলভিনে কি দেখা গেছে, ফ্লুরিনের এই অক্সাইড দুটি কি হয় বলো, স্টেবল হয়। বোঝা গেছে, এর থেকে টেম্পারেচার যত বাড়বে তত কি হবে বলে, স্টেবিলিটি কমে যাবে। ঠিক আছে, লিখে রাখো স্টেবিলিটি, স্টেবিলিটি অফ অক্সাইড, অক্সাইড ডিক্রিজেস ফ্রম, ফ্রম দেখা গেছে রেশিও আয়োডিন সবচেয়ে বেশি, দেন ক্লোরিন, দেন ব্রোমিন, এই ফরম্যাটে দেখা গেছে অক্সাইডের স্টেবিলিটি। যদি লেখো অক্সাইড গুলির সুস্থিতির ক্রম, অক্সাইড গুলির সুস্থিতির ক্রম দিয়ে ঠিক আছে, সুস্থিতির ক্রম বোঝা গেছে, আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন। ওকে, এবার দেখো এদের কি কি অক্সাইড পাওয়া যায় দেখো। আয়োডিনের অক্সাইড বেশি স্টেবল হওয়ার কারণ হচ্ছে, আয়োডিন কি হয় বলো, সলিড হয়, তাই না? আয়োডিন সলিড হওয়ার জন্য এদের অক্সাইড গুলি কিছুটা স্টেবল। ঠিক আছে, কিন্তু হিট করলে ডিকম্পোজ করে যাবে, এদের অক্সাইড কি হয়ে যায় বলো, হিট করলে ডিকম্পোজ করে যায়। চলো দেখো, তো কি কি অক্সাইড পাওয়া যায় লেখো। দেখো ক্লোরিনের কি কি অক্সাইড পাওয়া গেছে, ব্রোমিনের কি কি অক্সাইড পাওয়া গেছে, আয়োডিনের কি কি অক্সাইড পাওয়া গেছে। দেখো ক্লোরিন তৈরি করে Cl2O, Cl2O6, Cl2O7, ClO2। ঠিক আছে, এদের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করো। ক্লোরিন এখানে +1 স্টেটে রয়েছে, এখানে ক্লোরিন +3 তে আছে, এখানে ক্লোরিন +7 এ রয়েছে, আর এখানে ক্লোরিন +4 এ রয়েছে। ঠিক আছে, যার মধ্য থেকে দেখো এরা কি করে, দেখো ClO2 যেটা পাওয়া যায় না, এ ব্লিচিং এজেন্ট হিসাবে কাজ করে। ঠিক আছে, দেখো ব্লিচিং এজেন্ট। ঠিক আছে, দেখা গেছে, কারণ +4 দেখো তোমরা, তোমাদের আমি ভিডিওতে দিয়েছি যে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস এর মধ্যে দেখা যায় যে এদের
অড নাম্বারের অক্সিডেশন স্টেটই শো করে, ঠিক আছে। তো +4 রয়েছে, এ কি করে বলো, এই জন্য ইজিলি ব্রেক করে কি তৈরি করে বলো, ব্লিচিং এজেন্টে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। তো যে কারণে ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। ClO2 মাথায় রাখতে হবে। নেক্সট আসছে দেখো ব্রোমিনের কি কি পাওয়া যায়, দেখো Br2O, নেক্সট পাওয়া যায় BrO2, নেক্সট আসছে BrO3, ঠিক আছে। যার মধ্যে থেকে BrO3 কে কি দেখা গেছে, পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট, পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট, শক্তিশালী জারক দ্রব্য। কে বলো, BrO3। কেন? কারণ এর অক্সিডেশন নাম্বার দেখো +7 রয়েছে, সরি +6 রয়েছে। এর অক্সিডেশন নাম্বার +6 থাকার জন্য ও কি হয় বলো, শক্তিশালী জারক দ্রব্য হিসাবে কাজ করে, ঠিক আছে। নেক্সট আসছে দেখো আয়োডিনের কি কি পাওয়া যায়, দেখো I2O4, I2O5, I2O7, ঠিক আছে। আয়োডিনের এগুলো পাওয়া যায়, ঠিক আছে। এদের কি বলো, লেখো দে আর সলিড। আয়োডিন অক্সাইড কি হয় বলো, দে আর সলিড অ্যান্ড ডিকম্পোজেস অন হিটিং, ঠিক আছে। দেখো আয়োডিনের অক্সাইড গুলি কঠিন, আয়োডিনের অক্সাইড গুলি কঠিন এবং তাপ প্রয়োগে বিয়োজিত হয়, এবং তাপ প্রয়োগ করলে বিয়োজিত হয়, ওকে। এখান থেকে মাথায় রাখতে হবে I2O5 যে হবে না, I2O5 যার অক্সিডেশন নাম্বার দেখো +5, ঠিক আছে। I2O5 এর অক্সিডেশন নাম্বার +5 এবং I2O5 কে দেখা গেছে গুড অক্সিডাইজিং এজেন্ট, ভালো জারক দ্রব্য, ঠিক আছে, গুড অক্সিডাইজিং এজেন্ট। তাহলে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন এদের অক্সাইড গুলির মধ্যে দেখা যাচ্ছে ClO2 ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে, মানে বিরঞ্জক ধর্ম বর্তমান। ব্লিচিং এজেন্ট মানে কি, কালার ফেড করে দেয়, ঠিক আছে। কোনো কোথাও যদি ক্লোরিন লাগে, ব্লিচিং পাউডার যে কাজটা করে, ঠিক আছে। ব্লিচিং পাউডার কি করে বলো, যদি কোনো কালারফুল মানে সাবস্টেন্সের উপর লাগে তাহলে সেটা কি হয়ে যায় বলো, কালার ডিকালারাইজ করে দেবে, এটাকে বলে ব্লিচিং অ্যাকশন, ওকে। বিরঞ্জন ধর্ম যেটাকে বলা হয় বেঙ্গলিতে, ঠিক আছে। বিআর বিআর এর কি কি পাওয়া গেছে, দেখো BrO2, BrO2 আর BrO3। এখান থেকে দেখা গেছে BrO3 কি বলো, পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। আর আয়োডিনের যেগুলো দেখা গেছে I2O4, I2O5 এবং I2O7, এদের মধ্যে এরা প্রত্যেকেই কঠিন এবং তাপ প্রয়োগে কি হয় বলো, বিয়োজিত হয়। যার মধ্যে I2O5 কি বলো, গুড অক্সিডাইজিং এজেন্ট, ভালো জারক দ্রব্য হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে এখানে দেখো ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের সাথে রিয়াকশন করে ফ্লুরিনে তো দেখিয়ে দিচ্ছি, দেখো O2O F2 আর O2F2 পাওয়া যায়। আর বাকি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে এইগুলো মোটামুটি স্টেবল। বাকি অনেক পাওয়া যায় যেগুলোর কোনো অস্তিত্ব মানে এক্সিস্ট করে না, তৈরি হবে কিন্তু কিছুক্ষণ বাদে ডিকম্পোজ করে যায়, যে কারণে এটাকে দিয়েই কাজটা করানো হয়। ক্লিয়ার হয়েছে, এগুলো মুখস্থ করে রাখতে হবে। নেক্সট হেডিং দাও, রিয়াকশন উইথ মেটাল। তো রিয়াকশন উইথ অক্সিজেন হয়ে গেছে, নেক্সট আমরা লিখবো রিয়াকশন উইথ মেটাল। ধাতুর সাথে বিক্রিয়া, রিয়াকশন উইথ মেটাল, ধাতুর সাথে বিক্রিয়া, ওকে। লেখো, দেখো ধাতুর সাথে যদি বিক্রিয়া করে তো কি তৈরি করবে, লেখো। দেখো ধাতুর সাথে বিক্রিয়ায় ধাতব হ্যালাইড উৎপন্ন হয়, ধাতুর সাথে বিক্রিয়ায় ধাতব হ্যালাইড উৎপন্ন হয়। লেখো দে ফর্ম মেটাল হ্যালাইড, হ্যালাইডস, দে ফর্ম
মেটাল হ্যালাইডস। তো এক্সাম্পল নিয়ে নাও, মনে করো ম্যাগনেসিয়াম, তাকে যদি তোমার Br2 এর সাথে রিয়াক্ট করানো হয় তো প্রোডাক্ট কি তৈরি হয় বলো? MgBr2। একে কি বলা হয় বলো? ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ম্যাগনেসিয়াম ব্রোমাইড তৈরি করবে। তো মেটাল হ্যালাইড তৈরি করবে, যদি এখানে মেটাল থাকে তো মেটাল হ্যালাইড তৈরি করতো। এখানে মেটাল হিসেবে ম্যাগনেসিয়াম রয়েছে, তাহলে ম্যাগনেসিয়াম হ্যালাইড হিসেবে ব্রোমাইড রয়েছে, তো ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ঠিক আছে, এবার দেখো এখানে আর যেটা পড়তে হবে, দেখো এদের মধ্যে কি বন্ড রয়েছে বলো? তাই না, এদের মধ্যে তো দেখো আয়নিক বন্ড না, এদের মধ্যে মেটাল আর নন মেটালের মধ্যে যে বন্ড তৈরি হয় তাকে কি বলা হয়? আয়নিক বন্ড। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে Mg এবং Br কি আছে বলো? কন্ট্যাক্টে রয়েছে। তো বক্তব্য হচ্ছে এই যে আয়নিক ক্যারেক্টার, মেটালের সাথে হ্যালাইডের রিয়াকশনে যে মেটাল হ্যালাইড তৈরি হবে, এদের যে আয়নিক ক্যারেক্টার বা আয়নীয় চরিত্র কিভাবে ডিপেন্ড করবে। ঠিক আছে, তো লিখে দাও আয়নিক ক্যারেক্টার, ionic character decreases from fluorine to iodine. Ionic character decreases from fluorine to iodine. ঠিক আছে, যত ফ্লোরিন থেকে আয়োডিনে থেকে, মানে দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, যত ডাউনে যাওয়া যায় তত কি হবে বলো? এদের কি দেখা গেছে? এদের আয়নিক ক্যারেক্টার ডিক্রিজ করে যায়, কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করে যায়। তাহলে মেটালের সাথে রিয়াক্ট করলে কি তৈরি হয় বলো? MF, মেটাল ফ্লুরাইড। তাহলে মেটাল ফ্লুরাইডের সবচেয়ে বেশি আয়নিক ক্যারেক্টার হবে। তারপরে কি হবে বলো? মেটাল ক্লোরাইড। দেন কি হবে বলো? মেটাল ব্রোমাইড। দেন কি হবে বলো? মেটাল আয়োডাইড। ঠিক আছে, এর কারণ কি বলো? এর কারণ কি দেখো, যে কেন এদিকে আসলে ফ্লোরিন নিচে ডাউনে গেলে এদের আয়নিক ক্যারেক্টার ডিক্রিজ করে যাচ্ছে। তার সিম্পল লজিক আমরা কি দেবো বলো? দেখো, বলছে যদি ডাউনে যায় তাহলে কি হচ্ছে বলো? যদি ডাউনে যায় তাহলে কি হবে বলো? সাইজ কি হচ্ছে? সাইজ বা আকার বৃদ্ধি পাচ্ছে, তাই না? যদি হ্যালোজেন ফ্যামিলির টপ মানে দেখো টপ টু বটমে আসা যায়, কি হবে বলো? সাইজ বাড়ছে। যদি সাইজ বেড়ে যায়, তো যদি কোনো অ্যাটমের সাইজ বেড়ে যায় তো ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা, ইলেকট্রন অ্যাকসেপ্টিং ক্যাপাসিটি কি হবে বলো? ক্যাপাসিটি, ইলেকট্রন অ্যাকসেপ্টিং ক্যাপাসিটি বা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা কি হবে বলো? কমে যাবে। যদি স্যার কেন ইলেকট্রন কমে গ্রহণ যাবে? করার ক্ষমতা, ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাসিটি কি হয়ে যাবে বলো? কমে যাবে, কারণ ইলেকট্রন অ্যাকসেপ্টিং ক্যাপাসিটিকে কি বলা হয় বলো? ইলেকট্রন অ্যাফিনিটি। তো সাইজ বড় হলে ইলেকট্রন গ্রহণ করার মানে নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স কি হয়ে যাবে বলো? কমে যাবে। মনে করো এখানে একটা ছোট অ্যাটম রয়েছে, ঠিক আছে, যার আউটার মোস্ট শেল এটা। এখানে একটা বড় অ্যাটম রয়েছে যার আউটার মোস্ট শেল এটা। তোমরা আমাকে বলো যে যদি আমি ইলেকট্রন দুটোকেই দেওয়া হয়, কোথায় অ্যাট্রাকটিভ ফোর্স বেশি হবে? কার ইলেকট্রন অ্যাকসেপ্ট করার ক্যাপাসিটি বেশি হবে? যে ছোট হবে তার। কেন? কারণ এর নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স বেশি হবে, এর সাইজ বড় হওয়ার জন্য নিউক্লিয়াস থেকে অনেক দূরে থাকবে, ফলে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা কমে যাবে। ফলে সাইজ বাড়লে কি হয় বলো? ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ করে যায়, যে কারণে ইলেকট্রন অ্যাকসেপ্টিং ক্যাপাসিটি বা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা কমে যায়। আর ইলেকট্রন যদি গ্রহণ করার ক্ষমতা কমে যায় তাহলে সেটা কি হয়ে যায় বলো? কোভ্যালেন্ট ক্যারেক্টার বেড়ে যায়। ওকে, দ্যাট ইজ কি হয়ে যায় বলো? কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ে। ঠিক আছে, ফ্যাজান আঙ্কেলের রুল। ঠিক আছে, আমরা ফ্যাজান্স রুল পড়েছি ক্লাস 11-এ। সেই রুল অনুযায়ী কি হয় বলো? ইলেকট্রন টপ টু বটম মানে উপর থেকে নিচে আসলে সাইজ বা আকার বৃদ্ধি পায়। এই সাইজ বৃদ্ধি পায় তো ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা কমে যায়। ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা যদি কমে যায় তো কোভ্যালেন্ট ক্যারেক্টার বেড়ে যায়। তাহলে তোমরা আমাকে বলো সাইজ সবচেয়ে বড় কার? আয়োডিনের। তাহলে সবচেয়ে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি হবে? আয়োডিনের। তাহলে আয়নিক ক্যারেক্টার সবচেয়ে কম কার হবে? কোভ্যালেন্ট বাড়লে আয়নিক ডিক্রিজ করে যাবে, তাই না? তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার মেটাল মানে মেটাল আয়োডাইডের মধ্যে কি হবে বলো? কোভ্যালেন্ট ক্যারেক্টার সবচেয়ে বেশি, তাহলে আয়নিক ক্যারেক্টার কম। তো ডাউনে গেলে কি হয় বলো? আয়নিক ক্যারেক্টার ডিক্রিজ করে যায়। ঠিক আছে, লিখে নিয়েছো? চলো নেক্সট দেখো, যেটা দেখতে হবে আমাদের, যে অক্সিডেশন স্টেট যদি বেড়ে যায়। ঠিক আছে, আমরা এটা সবাই জানি যে যদি কোনো
পদার্থের অক্সিডেশন স্টেট বা কোনো অ্যাটমের সেন্ট্রাল অ্যাটমের জারণ সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে তার কোভ্যালেন্ট ক্যারেক্টার কি হয় বলো, ইনক্রিজ করে যাবে। ঠিক আছে, যদি জারণ সংখ্যা বাড়ে তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কি হয় বলো, ইনক্রিজ করে যায়। তো লিখে দাও লাইন। দেখো দেখো অক্সিডেশন স্টেট বা জারণ সংখ্যা, অক্সিডেশন স্টেট অফ মেটাল, অক্সিডেশন স্টেট অফ মেটাল ইনক্রিজ করে গেলে কি হয় বলো, কোভ্যালেন্ট, কোভ্যালেন্ট নেচার, নেচার কি হবে বলো, বাড়বে। ঠিক আছে, অক্সিডেশন নাম্বার বাড়লে কি হয় বলো, কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। চলো, তাহলে অক্সিডেশন নাম্বার যদি বেড়ে যায় মেটালের, তাহলে কি হয় বলো, কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। ঠিক আছে, খুব ভালো। তো আমাকে বলো, তাহলে দেখো এখান থেকে তোমাকে যদি বলা হয় এক্সাম্পল, দেখো মনে করো বলা হলো SnCl4, SnCl4, SnCl2, PbCl4, PbCl2। ঠিক আছে, তোমাকে বলা হলো SbCl5, তোমাকে বলা হলো SbCl3, SbCl3। ঠিক আছে, তোমাকে বলা হলো, ঠিক আছে বলো এদের মধ্যে কে আয়নিক কে কোভ্যালেন্ট বলো, দেখে বুঝবো কি করে বলো। তো তোমাকে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তোমরা যদি অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করো, দেখো SnCl4 এর মধ্যে অক্সিডেশন নাম্বার +4, SnCl2 এর মধ্যে অক্সিডেশন নাম্বার +2, PbCl4 এর মধ্যে অক্সিডেশন নাম্বার +4, PbCl2 এর মধ্যে অক্সিডেশন নাম্বার +2, SbCl5 এর মধ্যে অক্সিডেশন নাম্বার +5, SbCl3 এর মধ্যে অক্সিডেশন নাম্বার +3। তো Sn এর দুখানা কম্পাউন্ড দেখতে পাচ্ছি, SnCl2 আর SnCl4। তাহলে বলো কোথায় অক্সিডেশন নাম্বার বেশি আছে, SnCl4 এ। যদি এর অক্সিডেশন নাম্বার বেশি হয়, তো অক্সিডেশন নাম্বার যদি বাড়ে, তো কি বাড়বে বলো, কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। তাহলে এর কি হবে বলো, কোভ্যালেন্ট ক্যারেক্টার বা সিসি, কোভ্যালেন্ট ক্যারেক্টারকে কি বলা হয় বলো, সিসি কি হবে বলো, বেশি। ঠিক আছে, মানে কোভ্যালেন্ট মলিকিউলস, এটা কি বলো, কোভ্যালেন্ট মলিকিউলস। তাহলে SnCl2 কি বলো, আয়নিক কম্পাউন্ড, আইসি মানে আয়নিক কম্পাউন্ড, সিসি মানে কোভ্যালেন্ট কম্পাউন্ড। ওকে, সমযোজী যৌগ, আয়নীয় যৌগ। ঠিক আছে, তাহলে PbCl4 কি হবে বলো, PbCl4 কোভ্যালেন্ট হবে, সিসি কোভ্যালেন্ট কম্পাউন্ড, আর PbCl2 কি হবে বলো, আয়নিক কম্পাউন্ড। SbCl5 এর দেখো অক্সিডেশন নাম্বার হাই, তাহলে এটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। SbCl3 দেখো অক্সিডেশন নাম্বার কম, ফলে কি হয়ে যাবে বলো, আয়নিক কম্পাউন্ড। বোঝা গেছে? আরো দুটো মলিকিউলস মনে করো UF6, আর তোমাকে বলা হলো UF4। ঠিক আছে, তো দেখো UF6 এর মধ্যে +6 অক্সিডেশন নাম্বার, UF4 এর মধ্যে +4 অক্সিডেশন নাম্বার। তাহলে যদি বলা হয় তাহলে UF6টা কি হবে বলো, UF6 হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড বা সমযোজী যৌগ, আর UF4 কি হবে বলো, আয়নিক কম্পাউন্ড বা আয়নীয় যৌগ। ঠিক আছে, বোঝা গেছে কি করতে হবে। তার মানে এই জায়গাগুলো মাথায় রাখতে হবে যে অক্সিডেশন নাম্বার যদি বেড়ে যায় হ্যালোজেনের, মানে সেন্ট্রাল অ্যাটমের, সেক্ষেত্রে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে, আয়নিক ক্যারেক্টার কম হবে। সিম্পল লজিক। চলো নেক্সট যেটা পড়তে হবে আমাদের, এগুলো আমাদের নর্মাল হয়ে গেল। এবার হ্যাঁ, এই গ্রুপ 17 এলিমেন্টের যে মৌলগুলো হয় বা যৌগগুলো পাওয়া যায় তাদেরকে আলোচনা করতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে কি কি করতে হবে, ফার্স্টে হেডিং দাও ক্লোরিন, তা হয়ে যাওয়ার পর নেক্সট করতে হবে ক্লোরিন। দেখো ক্লোরিন, ক্লোরিন Cl2। তো ক্লোরিন কে আবিষ্কার করে বলো, ক্লোরিন কে ডিসকভার করে বলো। লেখো ডিসকভার্ড বাই শিলি, SCHEELE, in 1774, and Davy
in 1810 established its elementary nature and named its chlorine ক্লোরিন মানে কি লেখো, ক্লোরাস থেকে, ক্লোরিন কথাটা কোথা থেকে এসেছে, ক্লোরাস দ্যাট ইজ, ক্লোরাস মিনিং হচ্ছে গ্রিন ইয়েলো গ্যাস, ঠিক আছে। বেঙ্গলিতে লিখে রাখো যে শিলি 1774 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন এবং ডেভি 1810 খ্রিস্টাব্দে এর মৌলিক ধর্ম প্রমাণ করেন এবং নাম রাখেন ক্লোরিন, দ্যাট ইজ ক্লোরাস গ্রিন ইয়েলো গ্যাস। ঠিক আছে, বক্তব্য আছে, এগুলো তো ঠিক আছে বেসিক কনসেপ্ট। আমাকে বলো এর প্রিপারেশন কিভাবে করা যায়, ক্লোরিনকে প্রিপারেশন করতে হবে। হেডিং দাও প্রিপারেশন বা প্রস্তুতি, প্রিপারেশন। ওকে, প্রিপারেশন আমাদের ফার্স্টে পড়তে হবে ল্যাবরেটরি প্রিপারেশন বা ল্যাব প্রিপারেশন, পরীক্ষাগার প্রস্তুতি। ফার্স্টে আসছে ল্যাব প্রিপারেশন, ল্যাবে কিভাবে ক্লোরিনকে প্রিপারেশন করা যেতে পারে। ঠিক আছে, কোনটা কি ধরনের প্রিপারেশন বুঝে বুঝে করতে হবে কিন্তু, ঠিক আছে। ল্যাবরেটরিতে কোনটা করা হয়, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন কিভাবে করা হয়, নর্মালি কিভাবে করা যেতে পারে, ঠিক আছে, সব আলাদা আলাদা করে পড়তে হবে। ঠিক আছে, তো ফার্স্ট ল্যাব প্রিপারেশন দেখো, ল্যাব প্রিপারেশন কিভাবে করানো হয় দেখো। 1 নাম্বার বলছে MnO2 নিতে হবে, MnO2 প্লাস তার সঙ্গে 4HCl এর রিয়াক্ট করিয়ে দাও, তাহলে তৈরি হবে MnCl2 প্লাস 2H2O প্লাস Cl2 গ্যাস বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো ল্যাবে কিভাবে প্রিপারেশন করা হয়, MnO2 প্লাস 4HCl রিয়াক্ট করে MnCl2 প্লাস 2H2O প্লাস Cl2 গ্যাস পাওয়া যায়, তাহলে এখান থেকেও তৈরি করা যেতে পারে। ঠিক আছে, নেক্সট সেকেন্ড প্রিপারেশন দেখো আর কিভাবে করা যেতে পারে। বলছে দেখো 4NaCl নাও, 4NaCl তার সাথে রিয়াক্ট করাও MnO2, তার সাথে রিয়াক্ট করাতে হবে 4H2SO4, যে রিয়াক্ট করিয়ে দাও তাহলে কি তৈরি হবে বলো, MnCl2 প্লাস 4NaSO4 প্লাস 2H2O প্লাস Cl2 গ্যাস বেরিয়ে যাবে। ঠিক আছে, এভাবে তৈরি করা যেতে পারে যে সোডিয়াম ক্লোরাইডের সাথে MnO2 প্লাস 4 মোলস অফ H2SO4 যে রিয়াক্ট করানো হয় তাহলে Cl2 গ্যাস তৈরি হয়, সাথে এক্সট্রা প্রোডাক্ট তৈরি হয়। হলো সেকেন্ড। থার্ড কিভাবে ক্লোরিনকে প্রিপারেশন করা যেতে পারে দেখো, থার্ড প্রিপারেশন দেখো 2KMnO4 প্লাস 16HCl নাও, এখান থেকে তৈরি হবে 2KCl প্লাস 2MnCl2 প্লাস 8H2O প্লাস 5Cl2, এখান থেকেও Cl গ্যাস তৈরি করতে পারো। তাহলে এই যে তিনটে প্রিপারেশন করা হয়েছে এটা আমাদের ল্যাবরেটরি বা পরীক্ষাগার প্রস্তুতি। ঠিক আছে, পরীক্ষাগারের ল্যাবে এই টেস্ট গুলো, এগুলো থেকে ক্লোরিন গ্যাস তৈরি করা যায়। ঠিক আছে, নেক্সট দেখো, এটা করার পর করতে হবে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন কিভাবে করা হয় দেখো, হেডিং দাও, এটা হলো ল্যাবরেটরি প্রিপারেশন। মুখস্থ রাখতে হবে কিন্তু ব্যালেন্স ইকুয়েশন মুখস্থ করতে হবে। ঠিক আছে, পরীক্ষায় দিলে কিন্তু তোমাকে এক্সামে কেমন করে দেবে কোশ্চেন, তোমাকে বলবে না যে ক্লোরিনের ল্যাব প্রিপারেশন লেখো, তোমাকে বলবে MnO2 এর সাথে HCl কে মিক্স করা হলো কি ঘটবে, তোমাকে এই টাইপের কোশ্চেন দেবে, যে KMnO4 এর সাথে HCl কে মিশ্রিত করা হলো কি ঘটনা ঘটবে, কি ঘটে।
হোয়াট হ্যাপেন্ড, এই টাইপের কোশ্চেন আকারে দেয়, ঠিক আছে, মুখস্থ করে রাখবে ব্যালেন্স ইকুয়েশন সহ। নেক্সট হেডিং দাও ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, শিল্প উৎপাদন। ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, ঠিক আছে। দেখো ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনে কি করা হয়, এর মধ্যে যে ফার্স্ট যে প্রসেস মাথায় রাখবে, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন মানেই হচ্ছে যেটা কিনা কম বাজেটে কাজটা করা যায়, কম খরচে যাতে কিনা তোমার কাজ হয়, ঠিক আছে। কম খরচে, সবচেয়ে কম খরচ করে ক্লোরিন গ্যাসকে প্রিপারেশন করা যাবে, সেটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। যে কোনো পদার্থেরই ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন মানে এটাই বোঝায় যে সবচেয়ে কম খরচে কিভাবে তুমি তৈরি করতে পারবে, ঠিক আছে। তো ফার্স্ট প্রসেসের নাম ডেকন প্রসেস, ঠিক আছে। কি পদ্ধতি বলো? ফার্স্ট পদ্ধতির নাম ডেকনস প্রসেস। নামগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। ডেকন পদ্ধতি, এই পদ্ধতিতে কি করা হয় দেখো, খুব ইজিলি তৈরি করা হয়। দেখো 4HCl নেওয়া হয়, তার সাথে কি করা হয় দেখো, 4HCl+O2 এর রিয়াক্ট করিয়ে দেওয়া হয়। দেখো অক্সিজেন তো এয়ারে প্রেজেন্ট রয়েছেই, তার জন্য কোনো খরচা হচ্ছে না। আর HCl হচ্ছে সবচেয়ে মানে চিপেস্ট মিনারেল অ্যাসিড, তাই না, সবচেয়ে কম দামের HCl। তো HCl এর সাথে কি করছে বলো, এয়ারে ফ্রি অক্সিজেনকে মিক্স করিয়ে দাও, দেখো কি তৈরি হচ্ছে, তৈরি হবে দেখো কি, এখানে তৈরি হবে 2Cl2 তৈরি হচ্ছে, প্লাস 2H2O তৈরি হচ্ছে। দেখো খুব ইজিলি প্রিপারেশন হয়ে যাচ্ছে, কম খরচে, এই জন্য ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। কি করা হয়, ড্যাকন্স প্রসেসে কি করা হয়, 4 মোল HCl এর সাথে অক্সিজেনের 1 মোল O2 কে রিয়াক্ট করিয়ে দেওয়া হয়, 2 মোল Cl2 পাওয়া যায়, আর 2 মোল H2O তৈরি হয়, ঠিক আছে, খুব ইজিলি তৈরি হয়ে যাবে। এখানে তোমাকে ক্যাটালিস্ট দিতে হয় CuCl2, আর তোমার টেম্পারেচার মোটামুটি 723 ডিগ্রি, সরি 723 কেলভিন টেম্পারেচার রাখা হয়, ঠিক আছে। এই টেম্পারেচারে কি করা হয় বলো, ক্লোরিন গ্যাসকে প্রিপারেশন করা যায়, ঠিক আছে। নেক্সট প্রিপারেশন দেখো, নেক্সট প্রিপারেশন বলছে ইলেকট্রোলাইটিক প্রসেস বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যেও কিন্তু ক্লোরিন গ্যাসকে কম খরচে তৈরি করা যেতে পারে, ঠিক আছে। তো দেখো ইলেকট্রোলাইটিক প্রসেস, নেক্সট প্রসেসের নাম ইলেকট্রোলাইটিক, ইলেকট্রোলাইটিক প্রসেস, ঠিক আছে। একে আর একটা নাম আছে ইলেকট্রোলাইটিক প্রসেস বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, একে আর একটা নামেও পরিচিত, কি নাম দেখো, ক্লোরো অ্যালকালি প্রসেসও বলা হয়। একে কি বলা হয় বলো, ক্লোরো ক্লোরো অ্যালকালি অ্যালকালি প্রসেস, ক্লোরো অ্যালকালি প্রসেস নামেও পরিচিত, ঠিক আছে। তো দেখো ইলেকট্রোলাইটিক প্রসেস বা ক্লোরো অ্যালকালি প্রসেসে কি করা হয় দেখো, এখানে ক্লোরিন এবং অ্যালকালি তৈরি হয়, যে কারণে এর নাম ক্লোরো অ্যালকালি প্রসেস, ঠিক আছে। ক্লোরিন গ্যাস তৈরি হবে এবং অ্যালকালি মানে ক্ষার ধাতু তৈরি হয়, মানে এখানে ক্ষার তৈরি হয়, যে কারণে একে অ্যালকালি প্রসেস বলা হয়। দেখো তো কি করা হয় দেখো, ইলেকট্রোলাইটিক প্রসেসে তোমাকে একটা মিক্সচার নেওয়া হয়। কি মিক্সচার দেখো, বলছে 2 মোলস অফ NaCl নেওয়া হয়, 2 মোলস অফ NaCl প্লাস 2 মোলস অফ H2O নেওয়া হয়, ঠিক আছে। দুটোকে যদি মিক্সিং করে দেওয়া হয়, দিয়ে ইলেকট্রোলাইসিস করানো হয়, কি করাতে হয় বলো, ইলেকট্রোলাইসিস করতে হবে, ইলেকট্রোলাইসিস, তড়িৎ বিশ্লেষণ। যদি আমরা এই সলিউশনটাকে ইলেকট্রোলাইসিস করি, তাহলে এখান থেকে তৈরি হবে 2NaOH প্লাস H2 গ্যাস বেরিয়ে যাবে, প্লাস কি তৈরি হবে বলো, Cl2 গ্যাস তৈরি হবে। দেখো এখানে ক্লোরিন তৈরি হয়েছে, অ্যালকালি তৈরি হয়েছে, এই জন্য প্রসেসের একটা নাম ক্লোরো অ্যালকালি প্রসেস, ঠিক আছে। এই যে সলিউশন তৈরি হয়েছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে হাইড্রোজেন গ্যাস, এই যে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে, এটা কোথায় তৈরি হবে, ক্যাথোডে। ক্যাথোডে কি তৈরি হবে বলো, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। আর ক্লোরিন গ্যাস কোথায় তৈরি হবে বলো, অ্যানোডে, অ্যানোডে। এটা মাথায় রাখতে হবে যে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। আর এই যে মিক্সারটা নেওয়া হয়েছে, এই মিক্সারকে বলা হয় ব্রাইন সলিউশন, ঠিক আছে। এই কি বলা হয় বলো, BRINE, ব্রাইন সলিউশন। নামগুলো মুখস্থ রাখতে হবে,
যে ব্রাইন সলিউশনে যদি ইলেকট্রোলাইসিস করানো হয় তাহলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস রিলিজ করে। তো প্রসেসের নাম ইলেকট্রোলাইটিক প্রসেস বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। ক্লিয়ার হয়েছে? এই প্রিপারেশন গুলো মাথায় রাখতে হবে। ল্যাব প্রিপারেশন কি করে করানো হয়, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, তার মধ্যে দুখানা নেম রিঅ্যাকশন করে নিতে হবে, ড্যাকন্স প্রসেস, পুরো ব্যালেন্স ইকুয়েশন মুখস্থ রাখতে হবে। আর নেক্সট আসে ইলেকট্রোলাইটিক প্রসেস, যেখানে ক্লোরো অ্যালকালি প্রসেসটা আমরা করে নেবো।